জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন সহবত। আজ মহারাজের সাথে এসেছি একটি কলেজে। মহারাজ এখানে বক্তব্য রাখবেন। ফ্রেশার্স ওয়েলকাম। আমাদের বসানো হলো একটি ঘরে। মহারাজকে চা জল সাধা হলো। মহারাজ হাসতে হাসতে ভদ্রলোককে বললেন, আগে মালপত্র বিক্রি হোক, তারপরে যথাযথ মূল্য বুঝে নেব। ভদ্রলোক একটু কেমন যেন হয়ে বললেন, ঠিক বুঝতে পারলাম না। মহারাজ চোখটা বড় বড় করে বললেন, ফেরিওয়ালা, মাল নিয়ে এসেছি। আপনারা হলেন ক্রেতা, প্রেম নিয়ে অপেক্ষা করছেন। প্রেমের বিনিময়ে মাল, না মালের বিনিময়ে প্রেম? আগে যা জড়ো করে এনেছি তা দেখাই, বোঝাই, তারপর প্রয়োজন মতো আপনারা নিলে আমিও ঠিক ঠিক দাম নিয়ে নেব। ভদ্রলোক সোজা হয়ে দাঁড়ালেন। হাতের ট্রেটা হাতেই রইল, চোখ বোঝা, কি যেন ভাবছেন। এরপর বললেন, মহারাজ, ভেবেই দেখিনি কোনোদিন এভাবে। অতিথি এলে সেবা করতে হয়, তাই করতে এসেছিলাম। কিন্তু আপনি তো সেই পথশ্রান্ত পথিক নন, আপনি অতিথিও নন। আপনি ঠিকই বলেছেন, আপনি ফেরিওয়ালা। নিজের কাজ, নিজের মাল মতলবেই এসেছেন। আহা, কি এক আশ্চর্য কথাই না আপনার কাছ থেকে শুনলাম। মহারাজ বললেন, তা প্রিন্সিপাল সাহেব এসেছেন? উনি বললেন, হ্যাঁ মহারাজ, ডায়াসে আছেন, এক্ষুনি আপনাকে নিয়ে যাব। মহারাজ বললেন, তাহলে চলো, বৃথা সময় নষ্ট করে কাজ নেই। পথঘাটেই সময় ব্যয় হলো বেশি। এরপর সবার সাথে ভাগাভাগি করে সময় আর কতটা পড়ে থাকবে বলো? তাতে আবার সময় বেঁধে দেওয়া আছে হলের, ওরই মধ্যে তোমার খেলা, আমার খেলা, সব শেষ করতে হবে। ঘণ্টা বেজে গেলে সভা ভাঙতেই হবে। যে ভদ্রলোক নিয়ে যাচ্ছিলেন তিনি কথাগুলো শুনে মহারাজকে বললেন, মহারাজ, আপনার সব মাল আজ বিক্রি হয়ে যাবে, একটাও পড়ে থাকবে না। আপনার কোনো কথাটাই বৃথা বলা নয়। মঞ্চে আসার প্রসঙ্গটিতেও কেমন উচ্চ সুর বেঁধে দিলেন মহারাজ। এগোতে এগোতে সামনে সার সার ট্যাপ ওয়াটারের লম্বা সারি। বহু ছেলে সেখানে জল খাচ্ছে। মহারাজও দাঁড়ালেন। হাতে জল নিয়ে একটু হাত ধুয়ে হঠাৎই উত্তরীয়টা কাঁধ থেকে নামিয়ে নিলেন। কলের জলে সেটা ভিজিয়ে এধার ওধার দেখে দেওয়ালটা মুছে দিলেন। আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু যিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন তিনি এসে সবিনয়ে বললেন, সুইপাররা কত করবে, ছেলেদের অবান্তর দেওয়ালে লেখার অভ্যাস, ওইতেই এই জায়গাটা নোংরা হয়ে যায়। মহারাজ হাসলেন, বললেন, যারা এসব লেখালেখি করে তারা আড়াল থেকে নজরও রাখে, কীর্তিমান কীর্তির প্রাধান্য দেয়। কথা কটা শেষ হলো কি না হলো, দুটি সেকেন্ড ইয়ারের ছেলে এসে মহারাজকে বলল, ছি ছি, এমন করবেন না মহারাজ, খুব খারাপ লাগছে আমাদের। আরও অনেকটা মোছা বাকি ছিল। কোথা থেকে ছেঁড়া বস্তা এনে দু চারজন, তারপরে আরও গোটা কতক মানুষ কাজে লেগে পড়ল। মুহূর্তে সাফ হয়ে গেল দেওয়ালটা। মহারাজ সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওদের বললেন, দেখো বাবা, গৃহটি মন্দির, বিদ্যালয়টি মন্দির, কর্মস্থলটি মন্দির। হাট বাজার, হোটেল রেস্তোরাঁ, পথঘাট, এমনকি খেলার মাঠটিও ওইভাবে দেখবে।
এতে আর তোমাদের আমার মতো গেরুয়া পড়তে হবে না। সর্বত্র সব সময় ঈশ্বর উপস্থিত। তুমি শুধু সেই জ্ঞান যথাযথ প্রয়োগ করতেই পৃথিবীতে এসেছ, এটা মনে রাখবে। বেশ কিছু যুবকের ভিড় জমে গেল। মহারাজ বললেন, একটা মজার ঘটনা বলি, তোমরা শোনো। তখন আমি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। একজন ফিটফাট থাকা মাস্টারমশাইয়ের গায়ে ইচ্ছা করে কোনো দুষ্টু ছেলে কালি ছিটিয়ে দিল। জানো তো, আমাদের সময় ফাউন্টেন পেন বলে জিভ নিব লাগানো এক ধরনের পেন পাওয়া যেত। ওই থেকেই কালি ছিটিয়েছিল। দূরে মহারাজ দাঁড়িয়ে দেখেছিলেন। মাস্টারমশাই দুঃখিত হয়ে বকাবকি করলেন। সবে মহারাজ দেখলেন। তারপর মাস্টারমশাইটি কাছে এলে তাকে কি যেন বললেন। দুজনেই তারপর যে যার কাজে মাতলেন। বিড়ম্বনাটি হলো পরের দিন থেকে। সেই ফিটফাট ধোপদুরস্ত মাস্টারমশাইটি আর পাঞ্জাবি পাল্টান না। ওই পরেই 2 সপ্তাহ ক্লাস করলেন নাগাড়ে। অমন পরিষ্কার টিপটপ মানুষটির পাঞ্জাবির দাগটি ধীরে ধীরে আমাদের সবাইকে খুব ব্যথা দিতে লাগল। আমরা কয়েকজন ওটি পাল্টাতে বললে উনি বলেছিলেন, আমি তো তোদের রোজ পরীক্ষা নিই, তোরা তো কখনো পরীক্ষা নিস, দেখ না পাশ করি কিনা। ভিড়ের মধ্যে থেকে মলয় মাস্টারমশাই পা জড়িয়ে ধরল, বলল, আর কোনোদিনও করব না স্যার, আপনি দয়া করে জামাটা পাল্টান। ওই দিনের পর থেকে দুষ্ট মলয়টা বেমালুম পাল্টে গিয়েছিল। ওই মাস্টারও কেন কি জানি ওকে ভীষণ আপন করে নিয়েছিলেন। একদিন ওই মাস্টারমশাই বলেছিলেন, জানিস, আমি না পুরোপুরি তোদের শিক্ষক হতে পারিনি। সেই অবধি ভীষণই ইম্পালসিভ ছিলাম। ছেলেরা রহস্য, রসিকতা একটু বোকা বানিয়ে আনন্দ পাবে, পাক না। সেবার যখন মহারাজ আমায় শিখিয়ে দিলেন, সেদিন বিষয়টা বুঝলাম। ওরে, আমরা পিজিবিটি পড়ি, বিএড পড়ি, কিন্তু সাধুদের মন আর প্রত্যক্ষ শক্তি এত বেশি যে তাঁদের দর্শন অভ্রান্ত। উনি আমায় বলেছিলেন, গোস্বামীবাবু শান্ত হন। ওদের আমরা রোজ বিরক্ত করি, ওদের পড়তে ভালো লাগে না, তবু রোজ পড়াই। রোজ ঘর দোর ছেড়ে স্কুলে আসতে ইচ্ছা করে না, তবু আনি। আর তার মধ্যে তোমার সাবজেক্ট অঙ্ক বড্ড কঠিন। দেখবে ভালো পারে যারা, তারা এমন করে না। যারা ভালো করে বিদ্যাটা গোছাতে পারে না, তারাই এমন করে। ওদের অক্ষমতা, দুর্বলতা, অসহায়তার প্রতি দৃষ্টি দিয়ে দেখো। ওই জন্যই এমন করছে। তোমার কাছ থেকে ওরা শিখতে এসেছে, শিখো। ভালো করে সারা জীবনের মতো শেখাতে হবে আমাদের। সেটা কি সহজ ব্যাপার? মাস্টারমশাইদের ফাঁকি দেওয়া, বিরক্ত করা একদল ছেলের খেলা। ওটা অত গম্ভীর করে ধরো না। শুধু যতদিন না কে করেছে তা সে নিজে স্বীকার করছে, ততদিন এই পাঞ্জাবিটি পরে এসো, বুঝেছ? আমি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, ওই রকম দুরন্ত অস্থির মনে কি এসব দাগ কাটে মহারাজ? মহারাজ বলেছিলেন, করেই দেখো না। হাতে নাতে ফল পেলাম যখন, তখন মনে হলো মাস্টার এক মহৎ চরিত্র, আরো সতর্ক, আরো প্রেমিক হতে হবে। ওইখান থেকে আমারও উত্থান শুরু। গল্পটা শেষ করে মহারাজ মঞ্চের দিকে অগ্রসর হলেন। প্রচুর মানুষ আগ্রহ নিয়ে বসে আছেন। হায়ার ক্লাসের ছাত্ররা একটু চঞ্চল দেখাচ্ছিল। মহারাজকে প্রথমেই বলতে দেওয়া হয়েছিল সেদিন, কলেজের ছাত্র
তাই আওয়াজ হট্টগোল থামতে একটু দেরি হচ্ছিল। এরা সাধু সন্তজনের প্রতি তেমন সজাগ বা প্রেমী নয়, তাই অডিয়েন্সে গুনগুন থামতে সময় লাগছিল। ঘোষক ডায়াসের পোডিয়ামে মহারাজকে আসতে অনুরোধ করলেন। নিচে তখনও কথা চলছে। ঘোষক চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, মহারাজের কথা এবার আমরা শুনব। তোমরা ছাত্ররা একটু ধৈর্য ধরো, চুপ করে বসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে প্রোগ্রাম শুরু করতে। মহারাজ মাইকের সামনেই ছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, না না, আপনি কথাটা অন্যভাবে ভাবুন না। আহা, ওরা তো আনন্দ করতে এসেছে। ওরা আনন্দ করতে এসেছে, করুক। আমাদের হাতে মাইক আছে, ওরা নিরস্ত্র। ওদের থেকে আমাদের জোর বেশি। যন্ত্র না মানুষ, কার জয় আজ এটা দেখা হোক না। ওরা ধ্যান মনঃসংযোগের সভায় তো আসেনি। আমি আপনি দুটো মাউথপিস হাতে, অতগুলো বিরাট বিরাট বক্স, তাতে গলার আওয়াজ দৈত্যের মতো বড় হয়ে বের হচ্ছে, তবু ওদের সাহায্য চাইতে হবে। হে বিপরীত পক্ষ ছাত্রবৃন্দ, তোমরা চাও, আমরাও শুরু করছি। আজ কার জয় হয় এটাই দেখার। এই কথায় হাসির বন্যা বয়ে গেল। লহরায় লহরায় হাসির আওয়াজ আসতে লাগল। মহারাজ থামেননি, বলে যাচ্ছিলেন, ভিড় বাস, গায়ে গায়ে ঠাসাঠাসি ভিড়, কেউ কাউকে রেয়াত করছে না। কলেজ স্ট্রিট আসতেই বাসটা তরতর করে খালি হলো। তখন বাসে সিগারেট খেলে আপত্তি তুলতেন কেউ কেউ, তবে তেমন শাস্তি অশান্তি হতো না। এক ভদ্রলোক স্বস্তিতে একটি সিগারেট ধরিয়ে টান দিলেন। সামনে বসা এক বৃদ্ধ। ভদ্রলোক সাবধানে জানলার বাইরে ধোঁয়া বের করে দিচ্ছেন। এমন সময় সিগারেটের ছাইটা উড়ে বৃদ্ধ ভদ্রলোকের সাদা ধুতিটায় পড়ল। বৃদ্ধ তৎক্ষণাৎ ঝেড়ে ফেলতে গিয়ে ছাইটার দাগ লাগিয়ে ফেললেন নিজের কাপড়ে। ভদ্রলোক বললেন, সরি। বৃদ্ধ বললেন, না না, অমন করে বলো না বাবা, তুমি তো আমার পূর্বজন্মের ছেলেও হতে পারো। কত ভাগ্য করে দেখা হলো, একটু বাদে আবার কোথায় চলে যাবে কে জানে। জানো বাবা, আমার জীবন দর্শনটাই এমন। ছোটবেলার এক মাস্টার বলেছিলেন, যথাযথ হও আর যথাযথ ব্যবহার করো, পরিতাপের কিচ্ছু থাকবে না। এখনো ওই অভ্যাস। জন্মান্তর মানি, তাই কারোর সাথেই অব্যবহার করতে পারি না। মনে হয় কে কোনটা, কোথায় কার সাথে কেমন ব্যবহার সব ভুল হয়ে যেতে পারে। তার চেয়ে বরং ঢালাও ক্ষমা চালিয়ে যাও। কারো ক্ষতি করো না, আর অন্যায়কে বরদাস্ত নয়। ওই পথ। ভদ্রলোক জানলা দিয়ে সিগারেটটি ফেলে দিয়ে বললেন, ক্ষমা করবেন, জীবনেও আর কোনোদিন গুরু লঘুজন জ্ঞান হারাবো না। জন্মান্তর মানি আমিও, তবে এমন করে ভাবিনি। মহারাজ বলতে লাগলেন আরো, জানো তো, তোমরাও এমন বুদ্ধির আবির্ভাব ঘটাও, পূর্বজন্ম পরজন্ম এসব মানো না, তাহলে অনেক অসুবিধায় সুবিধা হয়ে যাবে। অল্প বয়স, বৃদ্ধরা কারা এ তোমাদের মনেই নেই হয়তো। আবার যারা নবাগত, তারাও বেশ খানিকটা ভুলেই এলো। যতটুকু শৈশবে বাক্য ফোটার আগে মনে থাকে, তাও নতুন পরিচিতির তাড়নায় ভুলে যায়। সব ভুলে ভুলে মাখামাখি, মহা ভুলের আখড়া। শক্তির বিনাশ নেই, পরিবর্তন হয়, প্রবাহিত হয়। মহাভারতে কত জন্মান্তরের ঘটনা। এখনো এমন ঘোর বিজ্ঞানের যুগেও জন্মান্তরের নিদর্শন একটু বিচার করলেই দেখা যায়। ভোগ করো, পরের ক্ষতি করে নয়। শাসন করো,
ক্রূর হয়ে নয়, নিষ্ঠুর হয়ে নয়। খেয়াল করে দেখলাম সারা হল নিস্তব্ধ, যুবক তরুণ সবাই বিষয়মগ্ন। মহারাজ বললেন, অবজ্ঞা করে অথবা সস্তা সুবিধায় কিছুই নিও না। ওগুলো রোগীর পথ, দুর্বলের পথ। আমরা শক্তি, বুদ্ধি, পরিবেশ সব অনুকূলে পেয়েছি। আমরা ধারণা করে ধীরে সুস্থে কাজ করব। মহারাজ বললেন, সময় কম, তাই আজ এখানেই থামা হোক, পরে আবার কথা হবে। ছেলেদের মধ্যে থেকে একজন মঞ্চের দিকে এসে বলল, মহারাজ, অন্যায় করাটা কেমন নেশার মতো, এক দুবার করলেই কবলে চলে যেতে হয়, আর ভুল হবে না। তাহলে যন্ত্র নয়, মানুষই জিতল। আপনার গলার কাছে যন্ত্র স্তব্ধ মহারাজ। মহারাজ সবাইকে হাত দেখালেন। সবাই হাত তুলল বটে, তবে করতালি হলো না। মহারাজ ফিরে দাঁড়িয়ে বললেন, কি গো, হাততালি দিলে না তো? মুহূর্তে হাততালি শুরু হয়ে গেল। আমরা মঞ্চ থেকে বহু দূরে এসেও ওই হাততালির আওয়াজ পাচ্ছিলাম। মহারাজ বললেন, আহা, কি ভালোবাসা!